হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার 4 এর অন্তর্গত আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর 6টা। নামের 6টা, কিন্তু ভেতরে অনেক প্রশ্ন রয়েছে। 6টা প্রশ্নই খুব ভালো মতো বুঝতে হবে এবং শেষের যে 6 নাম্বার প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু পর্ষদের নমুনা প্রশ্নপত্রের অন্তর্গত একটা প্রশ্ন, ফলে ঠিকঠাকভাবে বুঝতে হবে। তো আমরা আলোচনা করছি আজকে বর্ণনামূলক প্রশ্নোত্তর মান 5। তোমাদের রায়মার্টিনের সেমিস্টার 4 এর স্ক্যানার সাজেশন যে পোর্শনটা, সেটা কিন্তু ভিডিও চলছে, লাইভ চলছে। তো সেই লাইভের ক্লাসেসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, তাহলে কি হবে, আমার সাথে সাথে তোমাদের কিন্তু রায়মার্টিনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন সেটা দেখবো আমরা আলোর ব্যতিচার থেকে। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র দুটির বেধ বৃদ্ধি করা হলে ব্যতিচার ঝালরের ওপর কি প্রভাব পড়বে? আলোকীয় পথের তাৎপর্য কি? এটা হচ্ছে প্রশ্ন। তো যদি আমি কি করি, ছিদ্র দুটির বেধ বৃদ্ধি করা হলে, আচ্ছা 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 আচ্ছা, ছিদ্র দুটির বেধ যদি বড় করে দিই, এরকম করে দিই, ছিদ্র দুটির বেধ এগুলো যদি বড় বড় করে দিই, তাহলে কি হবে? তাহলে কিছুই না, বেশি অ্যামাউন্টের আলো আসবে। বেশি অ্যামাউন্টের আলো যদি এসে পড়ে, তাহলে ঝালোর যে প্রস্থ y is equal to d lambda divided by 2 small d, এটাতে ওদের বেধগুলো কত তার উপরে ডিপেন্ড পড়ে না, অর্থাৎ ঝালোর প্রস্থের কোনরূপ পরিবর্তন হবে না। উত্তরটা হবে নো চেঞ্জ। কিন্তু যদি বলতো, এখানে একটা জিনিস বলে দিই, কিন্তু যদি আমাদেরকে বলতো যে এই দুটো ছিদ্রের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে হুইচ ইজ 2d, এটাকে পরিবর্তন করলাম, তাহলে কিন্তু পরিবর্তন যে হতো সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। ওটাকে বাড়িয়ে দিলে ঝালের প্রস্থটা কমতো, ওটাকে কমিয়ে দিলে ঝালের প্রস্থটা বাড়তো, এমনি হতো। বাট ফুটোগুলো যদি বড় করে দিই, আমরা ছিদ্রগুলো যদি বড় করে দিই, তাহলে খুব একটা কিছু হবে না। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, বেশি অ্যামাউন্টের আলো আসবে এবং ব্রাইটনেসটা বাড়বে, এটা বলতে পারো। ব্রাইটনেস সেটা ইনক্রিজ করবে, এটা বলতে পারা যেতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা করেছে, সেই দ্বিতীয় প্রশ্নটা হলো আলোকীয় পথের তাৎপর্য কি? অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথের তাৎপর্য বলতে, আলো যদি বায়ু ব্যতীত অন্য কোনো মাধ্যম যার নির্দিষ্ট প্রতিসরাঙ্ক রয়েছে এবং সেটা এক নয়, তাহলে আলো যদি বায়ু ব্যতি রেখে অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে পথ অতিক্রম করে, তাহলে সেই পথ অতিক্রম করতে গেলে আলোকে কতটা পথ অতিক্রম করতে হয় তার গণনা করা যায় আলোকীয় পথের দ্বারা। এখানেই এর তাৎপর্য। দ্বিতীয় বলা হয়েছে, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় নিম্ন লিখিত পরিবর্তনগুলি যদি করা হয়, তাহলে ব্যতিচার ঝালরের উপর কি প্রভাব পড়বে? তো আমি তো সূত্রটা লিখে দিয়েছি উপরে, ওটাকে ধরে ধরে বলা যাবে। এটা হচ্ছে মেন সূত্র, এটাকে ধরে ধরে সমস্ত কিছু পরিবর্তন করলে এখান থেকে উত্তরটা করা যাবে। প্রথম যে প্রশ্নটা করেছে, সেই প্রশ্নটা এরকম যে পর্দাটিকে, মানে স্ক্রিনটা যেখানে আছে, এই হলো দুটো সোর্স, এখানে হচ্ছে আমাদের স্ক্রিন, আমি ছোট করে একটু আঁকলাম। তো পর্দাটিকে ছিদ্র দ্বয়ের তল থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলে, অর্থাৎ এই ক্যাপিটাল ডিটা যদি বৃদ্ধি করানো হয়, তাহলে ক্যাপিটাল ডি যদি বৃদ্ধি করানো হয়, তাহলে ঝালোর প্রস্থগুলো বড় বড় তৈরি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একবর্ণী আলোক উৎসটির পরিবর্তে একটি কম তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ ল্যামডা যদি কমিয়ে দিই, তাহলেও দেখতে পাওয়া যাচ্ছে ওয়াইটা কমে যাবে, অর্থাৎ ঝালোর প্রস্থগুলি ছোট ছোট তৈরি হবে, এটা বলতে পারি। তৃতীয়ত বলছে, ছিদ্র দুটির মধ্যে ব্যবধান বাড়ালে, অর্থাৎ 2d যদি বাড়িয়ে দিই, 2d যদি ইনক্রিজ করে, তাহলে ওয়াইটা কিন্তু ডিক্রিজ করবে, কারণ ওর সাথে ব্যস্তানুপাতি আছে। 4 নাম্বার, উৎস ও ছিদ্রতলের মধ্যেকার দূরত্ব, উৎস আর ছিদ্রদ্বয়ের তলের মধ্যেকার দূরত্ব বাড়ালে, উৎস একটা আছে, সেই উৎস থেকে আলো নির্গত হচ্ছে, এবার সেই আলোটাকে আমরা এত আলো না নিয়ে আমরা দুটো ছিদ্র দিয়ে বার করি। এবার এই ডিস্টেন্সটা বাড়া কমার সাথে কোনো খুব একটা যায় আসবে না। আবারও বলবো,
অ্যামাউন্ট অফ লাইট এটা কমবে একটু যদি ডিস্টেন্সটা বাড়ানো হয়, অ্যামাউন্ট অফ লাইট কমবে এবং তারপরে ব্রাইটনেস অর্থাৎ যতটা উজ্জ্বল দেখতে পেতে ব্রাইটটা সেটা একটু কম উজ্জ্বল দেখতে পাবে। বাট ঝালর প্রস্থের যে উইথটা, ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থটা, তার কোনো পরিবর্তন আসবে না। বোঝা গেছে? 3 নম্বর। 3 নম্বর, এক দেশতাবিহীন ঝালর কি? এক দেশতাবিহীন ঝালর মানে হলো যে ছিদ্র থেকে, এই যে দুটো ছিদ্র, ছিদ্র থেকে পর্দা কাছে হোক বা পর্দা অনেক দূরে হোক, হ্যাঁ তাতে ঝালর প্রস্থের পরিবর্তন হবে, ওয়াইটার পরিবর্তন হবে, বাড়বে বা কমবে এমনি ব্যাপারটা হবে, কিন্তু ফ্রিঞ্জ উইথ বা ঝালর এটা দেখতে পাবে যতই কাছে থাক যতই দূরে থাক, ঝালর যে প্রস্থ অর্থাৎ ব্রাইট ডার্ক এই যে ব্যাপারটা এটা দেখতে পাবে কাছে থাক দূরে থাক। তাহলে এক দেশতাবিহীন ঝালর মানে ইউনিফর্ম যে ব্যাপারটা, এখানে থাকলেও দেখতে পাচ্ছি দূরে থাকলেও দেখতে পাচ্ছি, এটার কোনো পরিবর্তন হবে না, একেই এক দেশতাবিহীন, মানে এক দেশ নেই, মানে একটা জায়গাতে গঠিত হবে অন্য কোনো জায়গায় গঠিত হবে না তেমন কিছু নেই, বিহীন ব্যতিচার ঝালর বলা হয়। এটা হচ্ছে এ। বিতে কি বলছে? বিতে বলছে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় যে ব্যতিচার ঝালর পাওয়া যায় তার তীব্রতা দশা পার্থক্য লেখচিত্রটি অঙ্কন করো। তীব্রতা দশা পার্থক্য লেখচিত্র। ওয়েল, আঁকা যেতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। এটা হাইয়েস্ট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ধরে নিচ্ছি আমি। ওকে, তাহলে এটা এখানে যে দশা পার্থক্য যেটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করি সেটাকে ধরলাম 0, এখানে ধরলাম থিটাটা পাই, এখানে ধরলাম না, এখানে π/2 ধরলাম, এখানটাতে ধরলাম থিটা ইকুয়াল টু পাই। আরো করা যেতে পারে, অসুবিধা নেই। এখানেও থিটা ইকুয়াল টু -π/2 আর এখানে থিটা ইকুয়াল টু -π। যদি এমনি হয় তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পাইয়ের যদি যুগ্ম গুণিতক হয় মানে 2n π হয় তাহলে কিন্তু কি হবে? গঠনমূলক হবে। তাহলে এখানটায় গঠনমূলক হবে। আর পাইয়ের যদি অযুগ্ম গুণিতক হয় 2n + 1 × π, তাহলে কিন্তু পাইয়ের যদি অযুগ্ম গুণিতক হয়, না না এটা করলেই তো ঠিক হতো, এটা পাই এটা 2π, এমনি করে দাও, পাই 2π, এটা বেটার হবে, ছেড়ে দাও, -π - 2π, -π -2π, এটা। তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ, ওকে, তারপরে পাইতে কি হবে? সর্বনিম্ন, আবার 2πতে কি হবে? আবার সর্বোচ্চ, এইভাবে কিন্তু চলতে থাকবে। এই হলো ব্যাপার। এটা হলো তীব্রতা, উপর দিকে তীব্রতা ইন্টেন্সিটি, আর এদিকে হলো দশা পার্থক্য। দশা পার্থক্য। সিতে কি বলেছে? সিতে বলেছে আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের আলোর গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক। অপশন সি হচ্ছে ব্যস্তানুপাতিক। গতিবেগ এবং প্রতিসরাঙ্ক ব্যস্তানুপাতিক। 4 নম্বর, না, পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কি? পথ পার্থক্য পাই হলে দশা পার্থক্য হয় পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য হয় 2π, এটাই সম্পর্ক। তাহলে 1 হলে কত আর অমুক হলে কত, ঐকিক নিয়মে বার করতে পারবে। 4 নম্বরে বলেছে আলোর স্থায়ী ব্যতিচারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শর্তটি কি? অত্যন্ত প্রয়োজনীয় শর্ত, অত্যন্ত প্রয়োজনীয় শর্ত একটাই, সেটা হচ্ছে সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎস হতে হবে। হলো, পথ পার্থক্য ল্যামডা হলে দশা পার্থক্য কত? লিখলাম একটু আগে 2π। হলো, আর কি? তরঙ্গের ব্যতিচার ঘটনায় ড্যাশ সংরক্ষিত থাকে, শক্তিটা সংরক্ষিত থাকে। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান অর্ধেক করা হলে, ছিদ্র দুটির মধ্যে ব্যবধান মানে 2d, 2dটাকে যদি অর্ধেক করে দিই মানে d করে দিই, তাহলে এটা যদি অর্ধেক করি তাহলে প্রস্থটা ডাবল হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতি সম্পর্ক। আচ্ছা, হলো, এবং ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব দ্বিগুণ, ছিদ্র এবং পর্দার মধ্যে দূরত্ব ক্যাপিটাল ডিটাকে ওটাকেও দ্বিগুণ, তাহলে এটা আবার দ্বিগুণ, দ্বিগুণ দ্বিগুণ 4 গুণ, ঠিক আছে? 4 গুণ হয়ে যাবে। তাহলে উত্তরটা আর কিছু চেঞ্জ করিনি, তাহলে 4 গুণ হয়ে যাবে, এটা আমাদের উত্তর। বোঝা যাচ্ছে?
ভিডিও তো চলছে। 5 আর 6 দুটো প্রশ্ন বাকি। 6 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট এবং মেবি 6 নম্বরটার জন্য তোমাদের ভিডিওটা ক্লিক করে। তো 6 নম্বরটা তো যাচ্ছি, আদারওয়াইজ 6 নম্বরটা চলে যাও ডিরেক্ট, সেটা হতে পারে। তারপর দেখে নাও। শীতকালে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বোর্ডের যে কালিগুলো আছে সেই কালিগুলো না ঠিকঠাক মোছা যায় না, একটু প্রবলেম করে। অনেক টিপে টিপে মুছতে হয়, তবে কি পরে একটু মানে ওঠে। তার মধ্যে ব্লু কালারটা তো একবারই উঠতেই যায় না, কিছু ডিপেন্ডেন্সি আছে হয়তো। 5 নম্বরেরও অনেক ভাগ করেছে, পুরোপুরি সিবিএসসি প্যাটার্ন করে দিচ্ছে দিনের পর দিন। প্রথম প্রশ্ন আছে, ব্যতিচার ঝালরের কি পরিবর্তন দেখা যাবে যদি হলুদ আলোর পরিবর্তে নীল আলো ব্যবহার করা হয়? তো ইয়েলো লাইটের থেকে যদি ব্লু লাইট ইউজ করা হয়, চেঞ্জ হয়, তাতে কি চেঞ্জ হয়? ল্যামডাটা কমে না বাড়ে? ল্যামডাটা কমে। ল্যামডা যদি কমে তাহলে ঝালর প্রস্থটা কি হবে? কমবে। প্রথম উত্তরটা হলো। দ্বিতীয় উত্তর, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদের মধ্যে ব্যবধান 3 গুণ হলে ঝালরের বেগটা 1-এর 3 গুণ হয়ে যাবে, কারণ ওটা নিচে থাকে না। সি, ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান ও ঝালর প্রস্থের মধ্যে লেখচিত্র প্রকৃতি কিরূপ? ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান ও ঝালর প্রস্থের মধ্যে লেখটির প্রকৃতি কিরূপ? ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান which is 2D, এর সাথে গ্রাফ প্লট করতে বলছে কার? ঝালর প্রস্থের। আচ্ছা, প্রস্থটার ওয়াইটার, তাহলে তো ব্যস্তানুপাতি y is equal to d lambda by 2d। তাহলে ব্যস্তানুপাতি কোনো জিনিস যদি হয় y proportional with 1 by 2d, তাহলে যদি আমাকে গ্রাফ আঁকতেই হয় একান্তই, তাহলে এটা কি ধরনের গ্রাফ হবে? ব্যস্তানুপাতি সম্পর্ক তো পিভি গ্রাফ হয়, বয়েলস লর মতো। এদিকে y, এদিকে 2d, ব্যাস হয়ে গেল। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় উৎস দুটির মধ্যে ব্যবধান বাড়ালে ঝালর প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? মানে 2d কে যদি বাড়িয়ে দিই, কতবার যে একই প্রশ্ন দেয় ঘুরিয়ে ফিরিয়ে, যেন আর প্রশ্নই নেই। 2d যদি কমানো হয় তাহলে ওয়াইটা বাড়বে, একই জিনিস বারবার 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 করতেও বিরক্ত লাগে। সুসংগত আলোক উৎস কাকে বলে এটা নিজেরা লিখবে খুব ভালো মতো করে, বইয়ে দেওয়া আছে। আমি একটু বলে দিচ্ছি। সুসংগত উৎস মানে হচ্ছে দুটি উৎসের মধ্যে যদি দশা পার্থক্য, অর্থাৎ তোমার হচ্ছে ফাই বলতে পারো, হ্যাঁ ফাই বলতে পারো, থিটা বলতে পারো, যাই হোক ফাই, এই দুজনের মধ্যে যদি দশা পার্থক্যটা ধ্রুবক হয়, দশা পার্থক্য যেন পাল্টে না যে সময়ের সাথে সাথে, দশা পার্থক্য ধ্রুবক যেন থাকে, দশা পার্থক্য যেন ধ্রুবক থাকে, তাহলে কিন্তু আমরা বলবো যে সেই দুটো উৎস সুসংগত উৎস। ব্যাস এইটুকু মেনটেন করতে হবে। কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি তে বলেছে অন্ধকার ও উজ্জ্বল পটি গঠনের শর্তগুলি। নর্মাল জিনিস ইয়ার। পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, মানে 2n টাইমস হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার। একই রকম ভাবে পথ পার্থক্যর জায়গায় দশা পার্থক্য রেসপেক্টও বলা যেতে পারে যে দশা পার্থক্য যদি পাইয়ের যুগ্ম গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার। তাহলে উল্টোটা হবে ধ্বংসাত্মক, উল্টোটা হবে ধ্বংসাত্মক। ঠিক আছে? আর ডেল্টাটা যদি ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, মানে 2n প্লাস 1, তাহলে কিংবা ওই ফাইটা যদি পাইয়ের অযুগ্ম গুণিতক হয় 10 প্লাস 1, তাহলে কি হবে? এই দুটো ক্ষেত্রেই ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক ব্যতিচার। এবার সি, যেটা বলছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা দুটো আলাদা আলাদা ল্যামডার আলোক উৎস রয়েছে, ছিদ্র দুটির মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে, ছিদ্র থেকে পর্দার দূরত্ব দিয়ে দিয়েছে, আর দুজনকে দুটো ল্যামডা দিয়ে দিয়েছে, লমডা বলছে আরো, ল্যামডা দিয়ে দিয়েছে। প্রথমটা হচ্ছে 800 ন্যানোমিটার, পরেরটা হচ্ছে 600 ন্যানোমিটার, ন্যানোমিটার। এবার আমাকে জানতে চেয়েছে যে দুজন যদি ঢালার প্রস্থ তৈরি করে কোন জায়গাটা তারা সমাপতিত হবে বা কোইনসাইড করবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথম জনের যে y1 হবে সেটা হবে d lambda 1 by 2d, দ্বিতীয় জনের যেটা হবে সেটা হচ্ছে y2
ইজ ইকুয়াল টু ডি ল্যামডা 2/2 ডি। এবার যার ল্যামডাটা বেশি, কার ল্যামডা বেশি? প্রথম জনের। তাহলে এরগুলো না একটু চড়া চড়া হবে, এরগুলো একটু চড়া চড়া হবে, এরগুলো একটু সরু সরু হবে, চড়া হবে না বেশি। দিস ইজ y1 অ্যান্ড দিস ইজ y2। এবার এমন কোনো সিচুয়েশন আসবে যখন এই দুটো সমাপতিত করবে। যদি আমি বলি যে এটা আমার কাছে একটা সার্কেল রয়েছে, এই সার্কেলে একটা বাচ্চা ছেলে হাঁটছে, তার তো হাঁটার স্টেপ খুব কম, এই ছোট ছোট, এই ছোট ছোট তার স্টেপ। এবার বড় ছেলে হাঁটছে, বড় ছেলে হয়তো এর 1.5টা পায়ের সমান, এখানে একটা বড় ছেলের পা, 1.5 3, এখানে একটা বড় ছেলের পা, তাহলে কোথায় কোইনসাইড করলো? 3-এ। কি করে বুঝলে? বুঝলাম যে বড় ছেলেটা যেটা দুবার গেল, ছোট ছেলেটা সেটা 3বার গেল। তাহলে বড় ছেলের পায়ের যা স্টেপ সেটা যদি এক্স হয়, আর ছোট ছেলের পায়ের স্টেপ যদি ওয়াই হয়, তাহলে ডেফিনেটলি সাম এক্স ইকুয়ালস টু সাম ওয়াই, সাম এক্স ইকুয়ালস টু সাম ওয়াই। হ্যাঁ, এখানে আমরা জানি এটা যে ছোট ছেলের 3 পাক মানে 3x, সরি বড় ছেলের 2 পাক, এক্সটাকে বড় ছেলে ধরেছি, বড় ছেলের 2 পাক ইজিক্যাল টু ছোট ছেলের 3 পাক। এটা জানি আমি আগের থেকে যেহেতু বলে দিলাম, তাহলে এখানেও গল্পটা তাই করবে, এটা ছোট ছেলে এটা বড় ছেলে, ছোট ছেলের কিছু টাইমস বড় ছেলের কিছু টাইমস এর সাথে ইকুয়াল হবে, হবে না? হবে না? কত কত আমি জানি না, তাহলে আমি ধরেই নিতে পারি যে y1 এর n1 টাইমস y2 এর n2 টাইমস এর সাথে সমান, ধরে নিতেই তো পারি। না কোনো আপত্তি আছে? না স্যার, কোনো আপত্তি নেই, আপনি ধরতেই পারেন, আপনার ইচ্ছে, আপনার মন। এবার যদি আমি তোমাকে বলি যে n1/n2 মান বার করতে না পারলেও রেশিওটা বার করতে পারবো, তাহলে কি বলবে তোমরা? তোমরা বলবে y2/y1। y2/y1 এর যদি রেশিও নিই, তাহলে সেটা হবে λ2/λ1। λ2 কত? 600, λ1 কত? 800। তাহলে এখানে হয়ে গেল 3/4, n1/n2 3/4। তো 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 আমরা y1 y2 পেয়ে যাব, অসুবিধে নেই। তো আমরা এখান থেকে পেয়ে যেতেই তো পারি n1 n2 এর মান। পাবো না বলো, তোমরা নিজেরাই বলো। ইজিক্যাল টু কে ধরে নাও তো একটু, 3k 4k, n1টা ধরো 3k, n2টা ধরো 4k, তারপর মান বসিয়ে দাও তো। n1 মানে হচ্ছে 3k গুণিত y1 মিনস ডি λ/2। লাভ তো হবে না? হবে কিছু? না, লাভ তো কিছু হবে না। বা আমরা এক কাজ করতে পারি, এটা কি জন্য করতে যাব? এটা করব না, আমরা কাজ করছি। এটা থেকে কি আমরা বলতে পারি যে n1 সমান হচ্ছে 3/4 ইন্টু n1 এর জায়গাতে 3/4 ইন্টু বসিয়ে দাও। না না, সেটাও তো কেটে যাবে, লাভ হচ্ছে না, না তাই না? লাভ হচ্ছে না। এক্সাক্ট ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, y1টা বার করি তো, দেখা যাক কি হচ্ছে। এখানে হচ্ছে তোমার ডিটা কত? ডি আর 2ডির মানটা একটু বসিয়ে নিই আমি। ছিদ্রর মধ্যে ব্যবধান 0.28 মিলিমিটার, 0.28 মিলিমিটার, আর ক্যাপিটাল ডি 1.4 মিটার, 1.4 মিটার। তাহলে এটা আমার কাজে লাগলেও লাগতে পারে। y1 y2 যদি পেয়ে যাই, y1 y2 যদি পেয়ে যাই, দেখছি দাঁড়া। y1 y2 যদি ইন্ডিভিজুয়ালি আমি পেয়েও যাই, তাহলে বুঝে আমরা গেলাম যে যদি আমি বলি, তাহলে বুঝে আমরা গেলাম যে y1 যে ফ্রিঞ্জ উইথটা তৈরি করবে তার থার্ড, n1 মানে হচ্ছে থার্ড, অর্থাৎ প্রথম বা ফার্স্ট তরঙ্গের থার্ড ব্রাইট, সেকেন্ড তরঙ্গটা ছোট না তরঙ্গ দৈর্ঘ্যটা, সেকেন্ড তরঙ্গের ফোর্থ ব্রাইট
এর সাথে সমাপতিত করবে, এর সাথে সমাপতিত করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এর থার্ড ব্রাইট কেন্দ্রীয় মুখ্য বিন্দু থেকে কতটা উপরে, সেইটা বার করতে হলে ওয়াই থার্ড ব্রাইট কি হয়, থার্ড মানে এন ল্যামডা ডি বাই টু ডি, এন বসালাম 3 ল্যামডা, তো ছোটটার বড়টার ল্যামডা কত 800 ন্যানোমিটার, মানে 800 গুণিত 10⁻⁹, ক্যাপিটাল ডি 1.4 মিটার মানে 140 সেন্টিমিটার, হ্যাঁ, ডিভাইডেড বাই, না মিটারে রাখলাম না, তাহলে মিটারে রেখে কি করবো, ন্যানোমিটার থেকে মিটার মানে 10⁻11 নিয়ে নাও, তাহলে হয়ে গেল, হলো। আর নিচে হচ্ছে টুডি, টুডির মান কত 0.28 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে 1 দিয়ে ভাগ, মানে 10 দিয়ে ভাগ, এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে যদি এটা যায় তাহলে এখান থেকে দুটো শূন্য এলো, এটাও যদি ওপরে যায় তাহলে আরেকটা শূন্য এলো, তাহলে এখন কটা হচ্ছে 1 2 3 4 5 6টা, 6টা যদি চলে যায় তাহলে থাকে 5টা, 10⁻⁵, সব সেন্টিমিটারে করলাম, এটা মিটারে করলে -9, সেন্টিমিটারে করলে -7 হতো, এটা -7 হতো, মিটারে করলে 10⁻⁹, সেন্টিমিটারে করলে আরো 100 দিয়ে গুণ, তাহলে 10⁻⁹ প্লাস সরি ইন্টু 10⁻+2, 10⁻7, আর এখানে 1 2 3 4 5 6, তাহলে 6 থেকে 7 বিয়োগ দিলে 1 2 3 4 5 6, 6 থেকে 7 বিয়োগ দিলে তাহলে -1 পড়ে থাকছে কেবল, আর এখানে 14 2 28, 2 4 8, 4 3 12, এত কি হলো সেন্টিমিটার, মিটারে করলে 100 দিয়ে 10 দিয়ে গুণ মানে 12 মিলিমিটার, 12 মিলিমিটার উপরে তুমি সমাপতনটা দেখতে পাবে, এর থার্ড ব্রাইট ওর ফোর্থ ব্রাইটের সাথে সমাপতিত বা কোইনসাইড হয়ে গেছে। আজকের আলোচনা এখানে শেষ করলাম, আলোর ব্যতিচার জিনিসটা কমপ্লিট হলো, এরপর আমরা আলোর অপবর্তন এবং সমবর্তনে ঝাঁপ দেবো। পড়াশোনা করতে থাকো, অল দ্য বেস্ট, আর সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, টাটা।